আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন একজন জ্ঞানী এবং গুণী চলচ্চিত্র নির্মাতা সৈয়দ মাসুম ভাই। আজকে তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আড্ডা দেবো। চলো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি, আল্লাহর মতো ভালো আছি। আপনার চলচ্চিত্র যাত্রা শুরু হয় কিভাবে, কার মাধ্যমে, কত সালে? আমার চলচ্চিত্র যাত্রা শুরু হয় আমি শিশু শিল্পী থেকে। আমার নাম মাস্টার মাসুম। তো শিশু শিল্পী হিসাবে অনেক ছবি আমি আমার বাবার হাত ধরে, আমার বাবা এস.এম. কামাল চলচ্চিত্র পরিচালক এবং সে অভিনেতা। বাবার হাত ধরে শিশু শিল্পী হিসাবে কাজ করেছি অনেক সময়, এবং 1992 সালে তখন সহকারী পরিচালক হিসাবে আমি করি, চলচ্চিত্রে পরিচালক হিসেবে আত্মসমর্পণ। কতগুলো চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন? সে অনেক, আইডিয়া করে প্রায় 100 প্লাস। হ্যাঁ, বাহ, অনেক সিনেমা সহকারী হিসেবে। পরিচালকের নাম বলুন। আমি আমার আব্বার সাথে এস.এম. কামাল, তার সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছি। উস্তাদ জাহাঙ্গীর আলমের সাথে কাজ করেছি। তারপরে নজরুল ইসলাম খান, তা এদের সাথে কাজ করে শিবলি ভাই, শিবলি সাদেক, তাছাড়া আবুল কালাম আজাদ, এর সাথে কাজ করেছি। আর মূলত আমার উস্তাদ, আমার গুরু ফিল্মের মোহাম্মদ হান্নান। আচ্ছা, হ্যাঁ, তার সব ছবিতেই আমি চিফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হয়ে তার সাথে কাজ করে, সহকারী হিসেবে কাজ করেছি। এক স্টেপ বাই স্টেপ তার হান্নান ভাইয়ের সাথে সহকারী হিসেবে ঢুকি, এরপরে থার্ড অ্যাসিস্ট্যান্ট থেকে সেকেন্ড অ্যাসিস্ট্যান্ট, তারপর চিফ অ্যাসিস্ট্যান্ট, এরপরে হান্নান ভাই তার ঘরের থেকে আমাকে চলচ্চিত্র পরিচালক বানায়। আর আরেকটা হলো আমার আরেক উস্তাদ আমার, সেটা হলো অনেকে জানে, সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। জি, ডায়মন্ড ভাই। হ্যাঁ, সে ডায়মন্ড ভাইয়ের প্রত্যেকটা কাজের সাথে আমি যুক্ত আছি, এবং শুরুর থেকে ডায়মন্ড ভাই আপনার না চলো রানীর থেকে এবং এই পর্যন্ত একদম ডায়মন্ড ভাই ছোট একটা কাজ করলে মাসুম চলো যাই কাজ করি, এই আর কি ডায়মন্ড ভাইয়ের সাথে সম্পর্ক। আর আমার গুরুর সাথে তো আসছিল, সে আমাকে হাতে করে ডাইরেক্টর বানিয়েছেন। তো আপনার নির্মিত প্রথম চলচ্চিত্র কোনটি? আমার প্রথম চলচ্চিত্র হলো একটা ঘটনা নিয়ে করেছি, সেটা 31 নাইটে বাঁধন নামে একটি মেয়ে লাঞ্ছিত হয়েছিল, তার উপরে একটি গল্প, মেয়ে অ্যাকশন, মহিলা অ্যাকশন ছবি। সেটা রাইটার ছিল আব্দুল্লাহ জহির বাবু, ছবির নাম আব্দুল্লাহ জহির বাবু ভাই, ছবির নাম ছিন্ন ভিন্ন। হ্যাঁ, একদম ওরা ওই ঢাকায় বিশ্ববিদ্যালয়ে সে 31 নাইটের সেই বাঁধনের উপরে গল্পটা। আচ্ছা, ভাইজান, চুপ! ভাইজানের বাচ্চা, তুই আমার ভাই, এই কথা ভাবতে আমার কষ্ট লাগে, লজ্জা লাগে। আপনি সর্বমোট কতগুলো চলচ্চিত্র নির্মাণ? আমার মোট 5টি ছবি আমি নির্মাণ করেছি, আর বাকি ছবিগুলো বর্তমান চলচ্চিত্র পরিস্থিতির কারণে আর শেষ করতে পারিনি, আচ্ছা, অর্ধেক হয়ে গেছে। আরেকটি ছবি আমি নির্মাণ করেছিলাম, নায়ক মান্না ভাই তখন ছিল, ছবি ঢাকা মেডিকেলের ড্রুম নিয়ে স্টোরিটা ছিল, জিন্দা মানুষ। ছবিটা শুরু করেছিলাম, 10% শুটিং করেছি, এরপর মান্না ভাই মারা গেলেন। হ্যাঁ, আর ছবিটা আমার এক বন্ধু প্রডিউসার ছিল, খুব মান্না ভাইয়ের ভক্ত ছিল, তো ওই দুঃখ আমি আর সিনেমা চলবে না। শিল্পীর প্রেমে পড়ে ভক্ত থেকেও কিন্তু প্রযোজনা করতে আসে, যে ওই শিল্পীটার সাথে আমি একটা কাজ করবো বা সে আমার কাজ করবে, একটা প্রাউড ফিলের বিষয় ছিল, যেটা এখন নেই। হ্যাঁ, তো আপনার এই 5টি চলচ্চিত্রের মধ্যে সবচেয়ে ব্যবসা সফল কোনটি? ব্যবসা সফল ছবি একটা ছবি, এই মন শুধু তোমারই, রিয়াজ পূর্ণিমা ছিল তখন, রোমান্টিক ছবি। এই চলচ্চিত্র কনসেপ্ট কার ছিল? এটাও আমার, যেহেতু আমার হান্নান ভাই রোমান্টিক ছবির ডাইরেক্টর, আমার গুরু, তো হান্নান ভাইয়ের আমার উস্তাদের সার্বিক সহযোগিতা করেছে, আমার গানগুলো খুব সুন্দর ছিল। এই আচ্ছা, হ্যাঁ, এরপর আমি অ্যাকশন ছবি করি। তো এই চলচ্চিত্রের সংলাপ, গল্প সবই আপনার ছিল? আমার ছিল, পাশে আমাদের রাইটারটা মারা গেছেন, সে হলো জোসেফ শতাব্দী। এই চলচ্চিত্র আমার পরিচালক, আমার প্রযোজক ছিলেন পুরান টাউনের করিম ভাই। আচ্ছা, হ্যাঁ, তিলোত্তমা চলচ্চিত্র থেকে। সেও এখন চলচ্চিত্র থেকে দূরে সরে গেছেন, বুঝতে পেরেছি, যে প্রথম পরিস্থিতি আর। এই মন শুধু তোমারই এই চলচ্চিত্র যখন আপনি শুটিং করেন, শুটিং এর সময় কোনো স্মৃতিমধুর ঘটনা, অনেক ঘটনা ঘটে না আমাদের শুটিং স্পটে, মজার ঘটনা, এরকম কোনো মজার ঘটনা তো হর হামেশাই হয়, কিন্তু হয়, তো একটা উল্লেখযোগ্য ঘটনা বলেন যেটা আমাদের স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। আমি
সেদিন হরতাল ছিল। জি। তো হরতাল ছিল যে আমার ইউনিটে মোবাইল শুটিং, তো আমার ইউনিটে বইলে গেছি যে আমার যদি আসতে দেরি হয়, আমার অ্যাসোসিয়েটে বললাম যে আপনারা ওই কাজটা শুরু করেন। জি। হ্যাঁ, আমার আসতে দেরি হইলে আমি আসার সময় গাঙ্গুয়া ভাইকে নিয়ে আসবো। ওকে ফাইন। হ্যাঁ, নিয়ে আসবো মোহাম্মদপুর থেকে। হরতাল চলতেছে, মোবাইল শুটিং। তো মজার ঘটনা হলো, আমি আমার ইউনিটে আমি আমার বাসা হলো দোহারনবগঞ্জ, ওখান থেকে যাই মোহাম্মদপুর থেকে আর্টিস্ট তুললে আমি যে আমার ইউনিটে যাই, আমি ঘুমের থেকে উঠাই। প্রোডাকশন ভয়েস দেয় মানে দেখে সব তাড়াহুড়া করে উঠতেছে। এটা কোনো কথা হ্যাঁ, যে একটা ডাইরেক্টর যে তার নিজের যে কত গুরুত্ব দেখেন, তো তা আমার এটা আপনিও বুঝবেন যে আপনি চলো, আপনার ডাইরেক্টর, আপনার প্রডিউসার, এটা সেই জিনিসটা আমি তখন নিজেকে আফসোস করলাম। ছিল রিয়াজ, পূর্ণিমা, রাজীব ভাই, রেবেকা। রাজীব ভাইয়ের সাথে কাজ হয়েছে? রাজীব ভাইয়ের সাথে অনেক কাজ, অনেক স্মৃতি আছে। আমরা অ্যাসিস্ট্যান্ট লাইফে বেশিরভাগ তো হান্নান ভাই রাজীব ভাই নিয়ে ছবি করতে। সবচেয়ে বড় হইলো আমার একটা ছবির আমার ভালোবাসি তোমাকে, একটা ছবি একটা ফ্রেমে আর্টিস্ট দেখেন হুমায়ুন ফরিদি ভাই, ববিতা, শাবনূর, মাহফুজ, এটিএম ভাই, রাজীব ভাই, দিলদার। একটা ড্রামা সিন, মানে রাজীব ভাই বিয়ের প্রস্তাব নিয়ে যায় ফরিদে বাড়ি। আচ্ছা। তো ফরিদের একটা মজার ঘটনা আছে। তো তখন মিষ্টির প্যাকেট অনেকগুলি এটিএম ভাইয়ের সাথে। জি। তখন ওই বিয়ের প্রস্তাব, তখন রাজীব ভাইরা ববিতা ম্যাডামকে দেখে আর কি, প্রথম এই মেয়ে আমার বাড়িই ছিল, গভর্নেন্স ছিল, কাজের লোক ছিল, আর তার মেয়ের সাথে আমাকে দিব না, তা হয় না। এইটা বিশাল ড্রামা হয়। এক পর্যায়ে তখন ফরিদি ভাই বলে ওই মিষ্টির প্যাকেট ওড়াই মারে, এই মারলে গাড়ির গ্লাসটা ভেঙে যায় মিষ্টির প্যাকেটে। প্রাইভেট কারে প্রাজোরও গাড়ি, ডক্টর মাহফুজুর রহমানের লাল গাড়িটা। জি জি জি। হ্যাঁ, সেটা গ্লাস ভেঙে যায়, কাট হয় নাই। 35-এ চলতেছে ক্যামেরা, ববিতা আমার দেখবেন শর্টে জিব্বা কামা, গ্লাসটা ভেঙে গেল, তাও কাটে নেই। তখন সবচেয়ে আর্টিস্ট থাকলে যেমন এটিএম ভাই সাথে সাথে রাজীব ভাইকে বললো, দেখছো বন্ধু, তোমার দামি গাড়ির গ্লাসটা ভেঙে দিল। গ্লাসটা শেষ কইরা শুটিং শেষ, একটু প্যাক আপ মানে লাঞ্চ টাইম, তখন সবাইকে ডাকলো, হান্নান ভাই সবাই ডাকলো। তো মাহফুজুর রহমানও বললো যে মিষ্টির দাম কত, তখন মিষ্টির কেজি ছিল 80 টাকা। জি। তা 10 কেজি মিষ্টির দাম কত হইতো? তখন ওই প্রোডাকশন ভয়রা করছে মিষ্টির প্যাকেটে পাথর ঢুকাই দিছে ভারী হওয়ার জন্য। যে পাথর ঢুকাই দিছে, তখন ওই পাথরের ওই আঘাতে গ্লাসটা ভেঙে গেছে। ওরা মিষ্টি না দিয়ে বুঝতে পেরেছি এই জিনিসটা করছে। তাই সেটা করে কেজি, তোর অরিজিনাল মিষ্টি এনে পরে এখন এই গ্লাসের দাম কত? অনেক টাকা। তখন এই টাকাটা প্রোডাকশন দেবে না, তা ম্যানেজার চুপচাপ। এই অনেক স্মৃতি, অনেক কিছু। আমরা 35-এর সময় অনেক মজা হয়েছে, আড্ডা হয়েছে, কাজ হয়েছে, আনন্দ হয়েছে। কাজের মানে সময় পাইতাম না কথা দেওয়ার, মানে এক সময় এই বাগানে কাজ, সেটে কাজ, ডাবিং হচ্ছে, ল্যাবে ফাইনাল প্রিন্ট হচ্ছে, মানে একটা আনন্দের মধ্যে থাকতে। রাত দিন 24 ঘন্টায়, হয়তো অনেক সময় রিলিজ ছবি বাসায় যেতাম না, সকাল ভোরে যা খালি ওই কাপড়টা চেঞ্জ করে দিয়ে এসে আবার আসতাম, কারণ কাজ হচ্ছে, এডিটিং এর নেগেটিভ কাটা হচ্ছে, ডাবিং হচ্ছে, আবার শুটিং, মানে একজনকে তো ভাই আমার শুটিংটা করে তো ফাইনাল প্রিন্ট কি। আর এখন তো পরিস্থিতি দেখতেছে যে কি হয়। সে আমি আজকে থেকে না, তো আমি শিশু শিল্পী মাস্টার মাসুম, সে আমার বয়স 7 মাস শিশুর থেকে আমি ইন্ডাস্ট্রিতে, আমার ব্লাডটা আমার ইন্ডাস্ট্রি, আমার ফ্যামিলি, আমার বাবা ডাইরেক্টর, আমার মানে ফ্যামিলি ভাবে আমি এখানে চলেছে। তারপরে দেখেন আমি বলতে পারি না, চলে আসছি। আলহামদুলিল্লাহ ভাই, এটা বলেন। হ্যাঁ, ভালোবাসা, চলচ্চিত্রতে আমরাও ভালোবেসে এসেছি। চোখে পানি চলে আসে, কান্না আসে, যে আসলে যে কি এক সময় কি ছিল। এই যে এখানে কথা বলছি, প্রযোজক সমিতি, প্রযোজক যারা ইউনিয়ন, মানে সেই কোথায় হারিয়ে গেল সব দিন। আপনার এমন শুধু তোমারই এই চলচ্চিত্রে
শুটিং এর পর তো অবশ্যই সিনেমা হলে আসছে, কতটি হলে রিলিজ হয়েছে? আমার তখন তো অনেক সিনেমা হল ছিল জি, বাংলাদেশে, করলাম, হ্যাঁ। ঠিক আছে, অনেক সিনেমা হল ছিল তখন। আমার প্রথম রিলিজই করছি 60টা সিনেমা হল। বাহ, অনেক বিশাল, হ্যাঁ, তখন একটা রোমান্টিক রিয়াজ পূর্ণিমা মানে একটা বিশাল বিশাল বিষয়, হ্যাঁ। হ্যাঁ, তখন এই ছিল, তখন কোনো কপি বাড়ির জন্য তখন একটা ফিল্মের ছিল, ফিল্মের ব্যবসাটা ছিল। ব্যবসায়ী ছিল। তখন ওই আমি অ্যাকশন ছবি বানিয়েছি, তখন আমার ওই ইয়ের সময়ও ভালো ব্যবসা হয়েছে। গান ছিল কয়টা? আমার 5টা গান ছিল। হিট কোনটা হয়েছে? সেই সময় তো গান বেশি হিট হলে হ্যাঁ, এখন অন্তত একটা ছবি, ও গানটা হঠাৎ কিছু এই মন শুধু টাইটেল সঙ্গে একটা গান ছিল, ওটা খুব ভালো রোমান্টিক। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা বলুন। ভবিষ্যৎ এখানে আল্লাহর কাজে আছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমরা কেউ চিরস্থায়ী নয়, সবাই আল্লাহ তাআলার কাছেই যাইতে হবে। ভবিষ্যতে স্বপ্ন, ফিল্ম তো রক্তের সাথে আছে, সেরকম মানে আল্লাহর কাছে দোয়া করে যে ভবিষ্যতে যেন ফিল্মটা ভালো হয়, আমাদের সহযোগীরা, আমাদের যারা আছে দুস্থ চলচ্চিত্র মানুষরা যেন একটু খেয়ে পেয়ে বাঁচতে পারে, এটা আল্লাহর কাছে দোয়া। কারণ ফিল্ম আগের মতো সেই নাই। হ্যাঁ, তারপরও যদি হয়, যদি ওরকম ঘুরে দাঁড়ায়, কবে ঘুরবে তাও জানি না, তো বাকি জীবনটা আল্লাহর কাছে। যেহেতু ওরা ফিল্ম নামাজ পড়ে তা তো ওরা আমাদের হাদিসে হারাম জিনিস পড়ার বিষয়। ওই যেটা বলছিলাম আপনাকে, আমি টেলিভিশনে চ্যানেল 9 এ একটা প্রশ্ন করেছিলাম চলচ্চিত্র হারাম না হালাল। তো ওখান থেকে তারা বলেছিল যে ভাই আপনি ভালো চলচ্চিত্র যেটা মানুষ শিখতে পারবে, যেটা অশ্লীলতা নেই, যেটাকে ট্রান্সজেন্ডার নেই, যেটাতে সমাজে খারাপ ইফেক্ট পড়বে, সেই ধরনের চলচ্চিত্র অবশ্যই ভালো। এটার জন্য আমি ডায়মন্ড ভাইয়ের সাথে যখন একটা গল্পের সিটিং করি, তো ডায়মন্ড ভাই বললো যে মাসুম আমরা তো মানে হারাম সিনেমা বানাচ্ছি না। হ্যাঁ, আমরা সিনেমা অবশ্যই ভালো মন্দ আছে, আপনি ভালো সিনেমা বানালে অবশ্যই অশ্লীল না ভাই, আমরা তো অশ্লীল কোনো ছবি বানাচ্ছি না, আমাদের গল্প তো অন্য স্টাইলের, অন্য স্টাইল। তাহলে আমাদের ছবি না, এটা ঠিক, আমরা তো কোনো করি না, যে আমাদের গল্প তো অন্য। ডায়মন্ড ভাইয়ের ছবি গল্পগুলো এই তাও ঠিক। সিনেমা হলে এসে ছবি দেখুন এবং আপনারা নিজেরাই বিবেচনা করুন, হ্যাঁ বাংলাদেশের ছবি ভালো, এখনো ভালো ছবি হচ্ছে। হ্যাঁ, এবং আমাদের বাংলাদেশে আপনারা হয়তো জানবেন না, হলে না গেলে আমাদের বাংলাদেশে ভালো ভালো সিনেমা হলও তৈরি হয়েছে এবং সিনেপ্লেক্স আছে, যেখানে আপনারা ভালো সুন্দর পরিবেশে আপনারা সিনেমা দেখতে পারবেন। তাই আপনাদের অনুরোধ, আসুন সিনেমা দেখুন, সিনেমা আমাদেরকে উৎসাহ করুন, আমরা ভালো ভালো সিনেমার জন্য আপনাদেরকে উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। বেশি করে বাংলা চলচ্চিত্র দেখুন এবং আমাদের সিনেলাভ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আসসালামু আলাইকুম।